আমন্ত্রণ নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চৌধুরী। প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা জন্ম পরবর্তী কিংবা জন্মগতভাবে অসংখ্য শিশু জন্মগ্রহণ করছে এবং একটি শিশুর বুকের ভিতরে ছোট্ট একটি হৃৎপিণ্ড এবং তাতেই নানা ধরনের ব্যাধি। তাতে করে শিশুটির হাসি খেলা কিংবা আনন্দ, জীবনের কাঙ্ক্ষা কিংবা আকাঙ্ক্ষা সব কিছুই যেন থমকে দাঁড়ায় এবং বেশিরভাগ ক্ষেত্রে বাবা মারা প্রাথমিক অবস্থায় বুঝে উঠতে পারে না যে সেই শিশুটি জন্মগতভাবে কিংবা জন্ম পরবর্তী আরোপিত বিভিন্ন ধরনের হৃদরোগ নিয়ে ভুগছে। তবে আপনি একজন বাবা মা হিসেবে আপনার দায়িত্ব কতটুকু, কখন সচেতন হবেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য আপনার কতটুকু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তো প্রয়োজনীয়। দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার কাজী আবুল হাসান, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আর্থি আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ নিউজ 24 বাংলাদেশকে। ধন্যবাদ দর্শকবৃন্দ যারা দেখছেন টিভিতে, দূরে বসে এবং কাছে যারা শুনছেন সবাইকে। আপনাকে ধন্যবাদ। স্যার, বলা হয়ে থাকে যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং একটি ছোট্ট সন্তানকে নিয়ে তার বাবা মায়ের কতই না আকাঙ্ক্ষা, কতই না স্বপ্ন, কিন্তু বাচ্চাটি আসলে কী কী ধরনের জন্মগত হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে বা জন্ম পরবর্তী কী ধরনের জটিলতা নিয়ে জন্মাচ্ছে এবং এগুলো কেন হয়ে থাকে আমরা প্রত্যেকটা বিষয় জানবো, কিন্তু শিশুদের আসলে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি কীরকম বাংলাদেশের প্রেক্ষাপটে শুরুতে জানতে চাই। আমাদের দেশে স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্স নেই, তবুও ধরা যেতে পারে যে 6 থেকে 8 পার 1000 লাইভ বার্থ শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করছে। প্রতি বছরই সেই হিসেবে বাংলাদেশে 30-35 হাজার শিশু জন্মগ্রহণ করছে জন্মগত হৃদরোগ নিয়ে। সংখ্যাটি আমাদের দেশের জন্য একটি বিশাল বোঝা। একদমই, নিশ্চয়ই। এবং এই যে বাচ্চারা জন্মাচ্ছে জন্মগতভাবে হৃদরোগ নিয়ে, স্যার একটু জানতে চাই যে এক্ষেত্রে গর্ভাবস্থায় কি বোঝার কোনো উপায় রয়েছে কিনা বা কী কী ধরনের জটিলতা নিয়ে জন্মাচ্ছে? প্রথম প্রশ্ন, গর্ভাবস্থায় জন্মগ্রহণ করবার আগেই একটা মা যদি নিয়মিত স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের কাছাকাছি আসে তাহলে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, এটি হলো সহজতম একটি পরীক্ষা। পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট যারা, তারা এই কাজগুলো করেন। গর্ভাবস্থায় ইকো করে ধরা যেতে পারে সহজ থেকে জটিল কী ধরনের অসুখ আছে। অনেক ক্ষেত্রে হয়ে থাকে সহজ ধরনের জন্মগত হৃদরোগের জন্য চিকিৎসা পদ্ধতি সারা ওয়ার্ল্ডেই বেশ ইজি, কিন্তু এমন কিছু কিছু জটিল হৃদরোগ আছে যেরকম হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম, আচ্ছা, এরকমের একটি কঠিন অসুখ নিয়ে যে বাচ্চাটি পৃথিবীতে আসতে চাচ্ছে, এরকমের একটি বাচ্চাকে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে মা বাবাকে ব্রিফ করা দরকার যে আপনার শিশু মায়ের পেটে একটি জটিলতম অসুখ নিয়ে বড় হচ্ছে। এ অবস্থায় মা বাবা যদি ডিসিশন নেয় যে না, আমরা এই সন্তানকে পৃথিবীর আলো দেখাবো না, তাহলে তারা ইলেকটিভ অ্যাবর্শন করে নিতে পারে। দেশের জন্য, ফ্যামিলির জন্য, ডেফিনেটিভলি হসপিটালের জন্য বোঝাটি কমে যায়, কারণ এদের মর্টালিটি হার অনেক অনেক বেশি। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে জন্মগতভাবে একটি শিশু আসলে কী কী ধরনের হৃদরোগ নিয়ে জন্মাতে পারে? জন্মগত হৃদরোগের স্ট্যাটিস্টিক্স অনেক লম্বা। আমরা খুব সহজভাবে যা বলতে পারি তা হলো কালো হয় না, অ্যাসায়ানোটিক, এ ধরনের হৃদরোগের সংখ্যাটাই বেশি। এএসডি, ভিএসডি, পিডিএ, একটা কোয়ার্কেশন, সাবায়োটিক মেমব্রেন, এভিকানাল ডিফেক্ট, এ ধরনের অসুখের সংখ্যাটা অনেক অনেক বেশি, 75-এর কাছাকাছি। আর যেগুলো কালো হয়ে আসে, সবচেয়ে কমন টেট্রালজি অফ ফ্যালো, ট্রান্সপোজিশন গ্রেট আর্টারিজ, টিএপিবিসি,
ট্রাঙ্কাস আর্টেরিওসাস। বিভিন্ন ধরনের রোগ যেগুলোর নাম হয়তো বা সাধারণ মানুষেরা বোঝার কোনো উপায় নেই, কিন্তু অবস্থা ভেদে বাচ্চার সিচুয়েশন কিংবা উপসর্গ ভেদে অনেক ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়ায় কিংবা কঠিন হয়ে দাঁড়ায়। স্যার একটু জানবো যে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, কোন ধরনের মায়ের সন্তানগুলো বেশি বেশি জন্মগতভাবে হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে? আমাদের দেশে মায়েরা ধূমপান, অ্যালকোহল কম করেন, তারপরেও ডায়াবেটিক মাদার, ভিটামিন ডেফিসিয়েন্সির মাদার, বিশেষ করে ফোলেট ডেফিসিয়েন্সি, রুবেলা ভাইরাসে ইনফেকশন হয়েছে এরকমের মায়েরা জন্মগত হৃদরোগে আক্রান্ত বাচ্চার জন্ম দেবার হার অনেক অনেক বেশি। আমরা যদি প্রাথমিক প্রেগন্যান্সি অবস্থায় ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 12 সপ্তাহ আগেই যদি ফোলেট রিপ্লেসমেন্ট করতে পারি, এমএমআর যেটা ভ্যাকসিন দেওয়া হয় রুবেলা ভাইরাসের এগেনস্টে, এটা দিতে পারি, যদি ডায়াবেটিসটা মেটিকুলাসলি কন্ট্রোল করতে পারি, তাহলে অনেক বাচ্চাই জটিলতম জন্মগত হার্টের অসুখ থেকে মুক্তি পাবে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ট্রান্সপোজিশন গ্রেট আর্টারি, ট্রাঙ্কাস আর্টারিওসাস, এমনকি এপি উইন্ডো, এদেরকে কমানো যেতে পারে এই তিনটি সমস্যা থেকে। তার মানে স্যার আমরা বলতে পারি বিষয়টি এরকম যে কোনো একটি মা যদি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগে ভোগে, বা যে সমস্ত মার হঠাৎ করে গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থায় যে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়, এই ধরনের ডায়াবেটিসগুলো যদি অনিয়ন্ত্রিত থাকে গর্ভাবস্থায়, সেই সমস্ত বাচ্চাদের একটি ঝুঁকি রয়েছে পরবর্তীতে জন্মগতভাবে হৃদরোগ নিয়ে জন্মানোর। এবং এই হৃদরোগের ধরনগুলো ভিন্ন, যেগুলো আমরা একটু কঠিন মেডিকেল টার্মে বলছি, হয়তো বা অনেকে বুঝে উঠতে পারছে না। একটু জানতে চাই যে জন্মগত তো আমরা আলোচনা করলাম, কিন্তু জন্ম পরবর্তী হৃদরোগ একটি শিশুর কি কারণে হতে পারে, ঝুঁকিতে কারা রয়েছে? মায়ের পেট থেকে গর্ভাবস্থায় জন্মগত হৃদরোগ আছে, কিন্তু বাচ্চা জন্মাবার পরে প্রেজেন্টেশন, মা বাবাকে জানান দেওয়া, ডাক্তারের কাছে গিয়ে ধরা পড়া, এরকমের রোগীর সংখ্যা যদিও কম, তবুও এরা হলো কম জটিল অসুস্থ রোগী। ছোট এএসডি, ছোট ভিএসডি, ছোট্ট একটা পিডিএ, মাইনর কোয়ার্কটেশন, এ ধরনের রোগীরা একটু বড় হলে তারপরে জানান দেয়। আচ্ছা, কারণ তাদের সিমটোম্যাটোলজি, অসুস্থতার লক্ষণগুলো পরে ধরা পড়ে। কিন্তু যখন এই এএসডি, এই ভিএসডি, এই এভিকানাল ডিফেক্ট অথবা পিডিএ অথবা ইনফেন্টাইল কোয়ার্কটেশন, এ ধরনের রোগগুলো একটু কঠিন অবস্থায় হয়, তখন জন্মের পরপরই শিশুটি মা বাবাকে এবং চিকিৎসককে জানান দিতে পারে যে হ্যাঁ, তার জন্মগত হৃদরোগ আছে। আচ্ছা, মানে বেশিরভাগ শিশুর যে হৃদরোগগুলো হচ্ছে আমরা ধরেই নিতে পারি যে সেগুলো জন্মগতভাবে, হয়তোবা বহিঃপ্রকাশটা কারো ক্ষেত্রে ইনস্ট্যান্ট এবং কারো ক্ষেত্রে অনেক পরে গিয়ে হচ্ছে। কিন্তু জন্ম পরবর্তী সময়ে কোনো শিশুকে শুধুমাত্র মানে আউটার ওয়ার্ল্ড, যেমন মায়ের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, তার নিজে থেকে জিনগত বা অন্য কোনো জটিলতার কারণে কি হৃদরোগ হতে পারে? যেভাবে বলা হয়েছে এটি একটি কঠিন বিষয়, যেরকমের সাব অ্যাওটিক মেমব্রেন জন্মগতভাবে খুব ছোট্ট একটু আছে, ধীরে ধীরে এটা বাড়তে থাকে এবং যখন ম্যাচিওর হতে থাকে, বেবিটা আরও বড় হয়, তখন এটা ধরা পড়ে। যেরকমের হোকাম একটা অসুখ, যেটা হার্টের মাসল থিক হতে থাকে, জেনেটিক্যালি এবং মায়ের গর্ভ থেকেই সে এই অসুখটা নিয়ে আসছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুখের মাত্রাটা বাড়ে, যাতে চিকিৎসকের শরণাপন্ন হতে বাধ্য হয়। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে এই যে এত বাচ্চারা জন্মগত হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে, একটি বড় পরিসংখ্যান কিন্তু আপনি বলে ফেলেছেন, এবং সেটি আমাদের জন্য অ্যালার্মিং। তো সেক্ষেত্রে বুঝে ওঠার উপায় কি? বাবা মারা কীভাবে বুঝবে তার সন্তানটি সুস্থ বা হার্টের কোনো জটিলতায় ভুগছে কিনা? মা হলো শিশুর জন্য প্রথম ডাক্তার, যিনি ধরতে পারেন তার শিশু সন্তানটি অসুস্থ। কিভাবে? প্রথম আইডেন্টিফিকেশন হয়, ঘন ঘন শ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ডের স্পন্দনের গতি বেশি, খাবারের প্রতি আগ্রহ কম, খাবার সময় কান্না করে, বুকের দুধে একটা দুইটা টান দিয়ে ছেড়ে দেয়, কান্না করে, অথবা নীল হয়ে যায়। এটি হলো মা প্রথমেই আইডেন্টিফাই করতে পারেন
যার থেকে মা বাধ্য হয় একজন চিকিৎসকের দরজায় হাজির হতে। পরবর্তী ধাপটি চিকিৎসকের দায়িত্ব আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টের ব্যবস্থা করা। স্যার, এক্ষেত্রে অনেক বাবা মারা কমপ্লেন করে থাকে যে তার সন্তানটির হৃদযন্ত্রে ব্যাধি হয়েছে, কিন্তু বাচ্চাটি যখন জন্মের পর থেকে কেঁদে উঠতো, একদমই কান্নার সঙ্গে সঙ্গে নীল হয়ে যেত শরীরের বর্ণ, শরীরের গায়ের রং। তো এই যে নীল হওয়ার সঙ্গে কি হৃদরোগের কোনো সম্পৃক্ততা রয়েছে? হৃদরোগের, জন্মগত হৃদরোগের ব্যাপারে বলা হয় দুই গ্রুপের, একটা হলো নীল হয় না, আরেকটা হলো নীল হয়। নীল হয় জন্মগত হৃদরোগের জন্য টেট্রোলজি অফ হ্যালো, আচ্ছা, টিজিএ, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন, ট্রাঙ্কাস আর্টেরিওসাস এবং আরো আরো অনেক লম্বা লিস্ট, যেগুলো মানে বলার কিছু কোনো প্রয়োজন ধরনের নেই। হৃদরোগের জন্য গায়ের কালারটা পরিবর্তন হয়ে যেতে পারে। আবার কিছু ধরনের হৃদরোগ রয়েছে যেটি গায়ের কালার পরিবর্তন হবে না, কিন্তু বাচ্চাদের কিছু সিমটম দেখে মায়েরা বুঝে উঠতে পারেন, এবং সেক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া জরুরি, চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। স্যার, একটু জানতে চাই যে এই যে এত উপসর্গের বহিঃপ্রকাশ, সেক্ষেত্রে মাটি আসলে কখন চিকিৎসকের কাছে যাবেন এবং যাওয়ার পরে বিশেষ কি কি ধরনের পরীক্ষা রয়েছে? মা যখনই টের পাবে যে তার সন্তান অসুস্থ, তখনই চিকিৎসকের দরজায় যাবেন। কিভাবে হতে পারে? বড় একটি এএসডি, বড় একটি ভিএসডি, এভি ক্যানাল ডিফেক্ট, বাচ্চা নীল হচ্ছে না কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, ঘন ঘন নিউমোনিয়ার মতো কষ্টকর অসুখে ভুগছে, তখনই চিকিৎসকের কাছে গেলে মা এবং চিকিৎসক দুজনই আইডেন্টিফাই করবে জন্মগত হৃদরোগ আছে। আর যারা নীল হয়, এটি বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবা আইডেন্টিফাই করতে পারেন অল্প বয়সেই, ব্রেস্ট ফিড করবার সময়, ফিডিং দেওয়ার সময়, অথবা কোনো কারণে কান্না করলেই ঘন নীল হয়ে যায়, গাঢ় নীল হয়ে যায়। নীল হয়ে গেলেই মা বাবার মাথায় ঢোকে সামথিং প্রবলেম। জিন ভূতের যে কাহিনী, এই যুগ সম্ভবত আমরা পার হয়ে আসছি। এখন আর গ্রামের মেয়েরা, গ্রামের মায়েরা কিংবা কেউই আর জিন ভূতে বিশ্বাস করে না। তারা জানে যে সামথিং প্রবলেম। কি ধরনের প্রবলেম হতে পারে? ডাক্তার বলবেন যে হার্টে অসুখ আছে, কিন্তু মা বাবা আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ, ঝামেলা আছে। সেক্ষেত্রে স্যার অবশ্যই প্রত্যেকটি চিকিৎসকের কাছে গিয়ে ফাইন্ড আউট করাটা জরুরি যে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক কিনা, তার কাছে যে এই যে স্যার ইনভেস্টিগেশন, কোন ইনভেস্টিগেশনটার মাধ্যমে শনাক্ত করা যায়। এবং সেক্ষেত্রে অনেকের কমপ্লেইন থাকে যে আমরা বিভিন্ন চিকিৎসকের কাছে বদলাচ্ছি, অনেক চিকিৎসকের দ্বারপ্রান্তে ঘুরছি, কিন্তু সঠিকভাবে শনাক্ত হচ্ছে না, এমন একটি কিন্তু ধারণা আমাদের দেশের প্রতি রাখে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? অর্থে আপনি সঠিক বলেছেন। বিষয়টি সম্পর্কে আমরা বিভিন্ন ফোরামে আলোচনার সময় বলি, প্রত্যেক ডাক্তারেরই গলায় একটা স্টেথো আছে। রোগীটা আসলে স্টেথো প্লেস করলে অনেক রোগের আইডেন্টিফিকেশন হয়ে যায় যে বাচ্চাটি জন্মগত হার্টে অসুস্থ। সেকেন্ড থিং, প্রত্যেক পেডিয়াট্রিশিয়ানের পকেটে পালস অক্সিমিটার বলে একটি যন্ত্র আছে, যা দিয়ে হাতের আঙ্গুলে লাগালে অক্সিজেনের মাত্রা দেখা দেয়। এই মাত্রা দেখেও আইডেন্টিফাই করতে পারবে যে জন্মগত হৃদরোগের ধরনটা কি ধরনের। আমাদের দেশে চিকিৎসকদের মাঝে রেফারেল সিস্টেম একদমই নেই, ডেভেলপ করতে হবে, যার থেকে একটা থানা লেভেলের একজন চিকিৎসক একজন বাচ্চাকে দেখে যদি প্রয়োজন মনে করেন যে না এটা দরকার, জেলা লেভেলে একটা হাসপাতালে পাঠাবেন, একজন শিশু বিশেষজ্ঞর কাছে পাঠাবেন। আমাদের দেশের অনেকগুলো সরকারি হাসপাতালে শিশু বিভাগ আছে, শিশুদের কার্ডিওলজিস্ট অ্যাট প্রেজেন্ট আমাদের দেশে অনেক 100-এর উপরে শিশু কার্ডিওলজিস্ট, তারা বিভিন্ন শহরে প্র্যাকটিস করছেন। তাদের কারো কাছে পাঠাবেন। অনেক বিভাগীয় শহরে, জেলা শহরে শিশু হাসপাতাল আছে, একদমই সেরকমের একটা হাসপাতালে গেলে সহজেই একটা বাচ্চা রেফারেল পদ্ধতিতে ঢুকে যাবে। স্পেশালাইজড হাসপাতালে তখনই পাঠাবেন যখন একটা জেলা লেভেলের, মেডিকেল কলেজ লেভেলের অথবা বিভাগীয় হাসপাতালে একজন চিকিৎসক বলতে পারবেন
যে এর হৃদরোগে সমস্যা আছে, নিশ্চয়ই। জন্মগত হৃদরোগ আছে, তাহলেই শুধুমাত্র তারা স্পেশালাইজড হাসপাতালে পাঠাবেন। এবং সেক্ষেত্রে এই যে ডায়াগনোসিস হলো প্রাথমিকভাবে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতির ধরনগুলো সম্পর্কে স্যার বিস্তারিত জানবো একজন দর্শক অপেক্ষায়। বলুন। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দর্শক, আমরা শুনছি আপনাকে। টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে আপনার প্রশ্নটি করতে হবে দর্শক। আমরা শুনছি আপনাকে। এই মুহূর্তে আপনার দুঃখিত কণ্ঠস্বর শোনা দর্শক। না গেলেও আমরা সহজ করে দিতে পারি। এই চিকিৎসা পদ্ধতির রোগ নির্ণয় হলো প্রথম, একদমই রোগের তাই। ধরন নির্ণয় হলো প্রথম, রোগের মাত্রাটি আইডেন্টিফিকেশন হলো প্রথম। আমি যেভাবে কথাগুলো বলছি সহজ করে বুঝে নেন। একটা বুকের এক্সরে, প্রাথমিকভাবে একটি বুকের এক্সরে বলে দিবে হার্টের শেপ, সাইজ, ডিজাইন কেমন আছে, কতটা অসুস্থ এর ধারণা দিবে। দ্বিতীয় ধাপ একটা ইকোকার্ডিওগ্রাফি। আমাদের দেশের প্রায় সব জেলা লেভেলের হাসপাতালে এবং প্রাইভেট ক্লিনিকে ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা আছে। শিশু হৃদরোগের স্পেশালিস্ট ডাক্তার সংখ্যাটি এখন কম নয়, অনেক হাসপাতালেই আছেন, অনেক প্রাইভেট হাসপাতালেই আছেন। তারা আইডেন্টিফাই করবেন ইকোকার্ডিওগ্রাফি দিয়ে যে হৃদরোগের ধরন কী রকমের, কতটা মারাত্মক এই হৃদরোগটি, এটি সম্পর্কে ব্যাখ্যা করবেন। প্রয়োজনে তিনি বড় হাসপাতালে রেফার করবেন, যেখানে এর পরবর্তী ধাপের পরীক্ষা হতে পারে, যেমন সিটি স্ক্যান, এমআরআই, কার্ডিয়াক ক্যাথ। এগুলো প্রয়োজন হলেই শুধুমাত্র সার্জন নির্ণয় করে বলে দিবেন যে এই ধরনের অসুখ আছে এবং অসুখের অপারেশনটি এখনই করতে হবে, আর্জেন্ট করতে হবে, না কিছুদিন দেরি করা এবং যাবে। স্যার আদৌ অপারেশন প্রয়োজন হবে কিনা, কোন ক্ষেত্রে অপারেশন প্রয়োজন, স্যার আমরা এগুলো জানবো। কিন্তু একটি বিষয় যে এই যে গর্ভাবস্থা থেকে কিন্তু বেশিরভাগ হৃদরোগগুলো হচ্ছে সন্তানের, তো সেক্ষেত্রে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং করাটাকে আপনি কতটুকু জোর দেবেন? ডেফিনেটিভলি প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিংয়ের পর্যায়ে আমাদের দেশের বেশ উন্নতি হয়েছে। মায়েরা এখন নিয়মিত টিকা নিচ্ছেন, ভিটামিন সাপ্লিমেন্ট পাচ্ছেন, আয়রন সাপ্লিমেন্ট পাচ্ছেন, এবং তারা পরামর্শ করছেন। আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের, ফ্যামিলি ওয়েলফেয়ার যে অ্যাসিস্ট্যান্টরা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছেন আরও উপাদেয় খাবারের জন্য, ভিটামিন সাপ্লিমেন্টেশনের জন্য, টিকার জন্য, যাতে কোনো সমস্যা না হয় সেজন্য, ভারী কাজ না করবার জন্য এবং নিয়মিত চিকিৎসা সেবা নেবার জন্য। এতেই আমাদের মায়েরা অনেক সুস্থ সবল একটা সন্তান জন্ম দেওয়ার ধারণা পাচ্ছেন। একদমই তাই। পাশাপাশি গর্ভাবস্থায় যে সমস্ত মায়েরা রয়েছে তাদের থেকেই তো বিভিন্ন ধরনের ডিজিজ, তো সেক্ষেত্রে কতটুকু সুরক্ষিত থাকা প্রয়োজন এবং প্রপার ইনভেস্টিগেশন, অ্যান্টিনেটাল চেক আপ এগুলো করাকে কতটুকু জোর দিতে বলবেন? 100% গর্ভবতী মহিলাদের অ্যান্টিনেটাল চেক আপে আসা উচিত। আমাদের দেশে এই অ্যান্টিনেটাল চেক আপ পদ্ধতিটা আমার দৃষ্টিতে অনেক ইমপ্রুভ করেছে। কিন্তু যেহেতু আমরা সবাই কর্মজীবী, মাকে তার ঘরের কাজ করতে হয়, বাইরের কাজও করতে হয়, সব কাজই করবেন, বাট যত্নবান হবেন। এবং অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমে হয়তো বা ধরা পড়ে যে সন্তানটির কোনো জটিলতা রয়েছে কিনা। আপনি যেমনটি বলছিলেন, ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে সন্তানটি সুস্থ আছে কিনা। তাই এই পরীক্ষাটি করাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে যারা হাই রিস্ক মাদার। স্যার আরও বিস্তারিত জানবো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, অনেক কিছু জানার আছে, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ, এবং আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, এবং এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন
অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার, যিনি পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, বিরতির পর দুজনকে স্বাগত ওদের আজকের আয়োজনে। আপনাদেরও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা তো অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম যে বিরতির আগে, যে হৃদরোগে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, কি কারণে একটি শিশু জন্মগতভাবে হৃদরোগ কিংবা জন্মের পরে আরোপিত হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে। একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে এই যে জন্মগত হৃদরোগ নিয়ে জন্মাচ্ছে শিশুরা বা পরবর্তীতে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে রয়েছি এবং কোথায় কোথায় হচ্ছে? অবশ্যই এগিয়ে রয়েছে বলেই আমাদের দেশে হৃদরোগের শনাক্তের হার আগে যেরকম ছিল এখন বেড়েছে। কারণ আর লোকজন যদি বুঝতে, একটা হলো যে মায়েদের সচেতনতা, এর মধ্যে আলাপ হয়ে গেছে। শ্রদ্ধেয় আমার কাজী আবুল হাসান উনি দিয়েছেন ধারণা যে মারা বুঝতে পেরেছে বা সচেতন হয়েছে যে বাচ্চাদের এই সমস্যা থাকলে আমাকে আসতে হবে। কারণ ডাক্তাররা কীভাবে এটাকে শনাক্ত করবেন, এই শনাক্তকরণের অন্যান্য প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে আসল যেটা আমরা বলি গোল্ড, একবারে মোক্ষম যে অস্ত্র, সেটা হলো আমাদের ইকোকার্ডিওগ্রাফি। এবং এটা কালার ডপলার হতে হবে, 2D করলে হবে না, এবং মেশিনগুলি হতে হবে একটু ভালো। এবং এগুলি হয়ে আসছে বাংলাদেশ, ঢাকা শহরে না, ঢাকা শহরে ছাড়াও আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলি জায়গায় কিন্তু এই ইকো মেশিনগুলি এসে আসছে। এবং ধীরে ধীরে আমাদের যে ইকো, তো মেশিন থাকলে হবে না, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। তো একটা দক্ষ মানুষ লাগবে, সেরকম কিছু লোকজন উৎপন্ন হয়ে গেছে আমাদের বেশ দক্ষ পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, যারা এই রোগগুলি শনাক্ত করতে পারেন। এবং এগুলি একেবারে মায়ের পেটে থাকতেও পারা যায়, ফিটালিকো সার্জারির মধ্যে আপনি আলোচনা করেছেন। আর পরেও বাচ্চা প্রথম যে নবজাতক থাকে সেই সময় যে সিমটম দেখে মা আমাদের ডাক্তাররা এটা শনাক্ত করতে পারেন। এবং শনাক্ত করাটা খুব জরুরি। মানে আপনি যত দ্রুত এই রোগটা আমাদের চোখের মধ্যে চলে আসবে, আমাদের কাজের আয়ত্তে চলে আসবে, তত তার ভালো হবে, মঙ্গল হবে। এবং বলে হয় যে টাইম ইজ মানি। মানে এই সময় যদি আপনি একটু বিলম্ব হয়, সার্জন পড়ে যান, দুর্ভাবনায় পড়ে যান, তাদের যে প্ল্যানগুলি তারা আগাতে পারেন না। তো এটা একটা জিনিস। এছাড়া এটাকে এই পাশাপাশি যেটা হয়, আমাদের বাংলাদেশের একটা গ্রামে তো এটা সম্ভব না, স্টেতো তো লাগবেই। স্টেতোর সাথেও আমাদের একটা এক্সরে, একটা ইসিজি, এগুলিও কিন্তু সহজে কিন্তু এই হৃদরোগটাকে আমাদের শনাক্ত করতে পারেন, এবং ম্যানেজমেন্টটাও সাথে সাথে। সুতরাং আমাদের হৃদরোগ হয়েছে এটা জন্য সবাই যদি বলেন যে আমাদের মেশিন নাই, না, আমাদের যে চোখ, আমাদের যে অস্ত্র স্টেথোস্কোপ এবং ইসিজি, এক্সরে মেশিন, এটা দিয়ে মূলত বেশ কিছু হৃদরোগ আমরা আবিষ্কার করতে পারি। কিছু জটিল যেগুলি আছে, টিজিএ, হাইপোক্সিক লেফার্ট সিনড্রোম, এগুলি অনেক সময় টিজিএর যেমন মারমারি শুনতে পাওয়া যায় না, ওই সময় আপনি ইকো ছাড়া আপনার বিকল্প কোনো উপায় নেই। এটাই তো আমি আশা করব যে ইকো মেশিনগুলি আরও উদ্ভাবিত হবে এবং এগুলি রিপ্লেস হবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। যত বেশি ইকো মেশিন আসবে তত দ্রুত এই রোগগুলি আমাদের শনাক্তে আসবে। এছাড়াও বাচ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে বললেন যে আমাদের রক্ত পরীক্ষা করতে হতে পারে যদি ইনফেকশন থাকে। আচ্ছা, সাথে আমাদের পালস অক্সিমেট্রি মেশিনটা বলা হচ্ছে এটা আমাদের ব্যবহার্য মেশিন, এটা আমাদের ডায়াগনোসিসের মেশিন। এই পালস অক্সিমেট্রি ব্যবহার কিন্তু আমরা করোনার মধ্যে আমরা শিখে গেছি। তো সেটাকে এখন বিস্তৃত বোধ করতে হবে, এটাকে আরও বিস্তৃত করতে হবে। মাদের বোঝাতে হবে যে মা, আপনার বাচ্চার নখে, আপনি বাচ্চা কালো হয়ে যায়, নখে লাগিয়ে দেখেন, এটা যে 95 নিচে চলে আসে, তাহলে ধারণা করবেন এটার ঝামেলা আছে বাচ্চা, আপনি দ্রুত ডাক্তার কাছে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে পরবর্তীতে এই ধরনের ফলো আপগুলো করানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। স্যার, একটু আপনার কাছে আসি যে এই যে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের কথা শুনলাম, আক্রান্ত হয়েছে কিনা ইনভেস্টিগেশনের মাধ্যমে তো শনাক্ত হয়ে যায়। তো আমাদের দেশের মানুষের একটা ধারণা রয়েছে যে হৃদরোগ, হৃৎপিণ্ডে কোনো জটিলতা হয়েছে বাচ্চাটি, তার মানে সার্জারি করা প্রয়োজন। আসলে কি হৃদরোগ মানে সার্জারি? শতকরা 95% এর কাছাকাছি জন্মগত হৃদরোগ জটিল নয়, এটি সহজে চিকিৎসা করা যাবে। ছোট এএসডি, ছোট ভিএসডি, ছোট সাইজের পিডিএ, এগুলো চিকিৎসা না করলেও অটোমেটিক্যালি বাই নেচার ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, কিন্তু আর যেগুলো আছে, বড় সাইজের এএসডি, বড় সাইজের ভিএসডি, বড় পিডিএ, এগুলোকে দ্রুত চিকিৎসা প্রয়োজন হবে। আরও জটিল যেসব হৃদরোগে আক্রান্ত শিশুরা, এদের ধাপে ধাপে এমন কিছু জন্মগত হৃদরোগ আছে প্রথম মাসেই অপারেশন করা প্রয়োজন। কোনো কোনো পেশেন্টের জন্য 6 মাসের ভিতরে অপারেশন না করলে পরবর্তীতে ফুসফুসের প্রেশারটা এত বেশি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, তখন আর সার্জারি কোনো উপকার করতে পারে না। আচ্ছা, তো স্যার এই সার্জারি মাস্ট নো
একদম। একজন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে পরীক্ষা করে সদয় পরামর্শ দিয়ে স্পেশাল হাসপাতালে যেখানে সার্জারির ব্যবস্থা আছে সেখানে পর্যন্ত পাঠিয়ে দিবেন। এখন বাংলাদেশে বিভাগীয় শহর পর্যন্ত বাচ্চাদের হার্টের জন্মগত অসুখের চিকিৎসার পদ্ধতিটা পৌঁছে যাচ্ছে। আচ্ছা, অদূর ভবিষ্যতে বাংলাদেশে 8টা মেডিকেল কলেজের বাচ্চাদের সেট আপে বাচ্চাদের হৃদরোগের সার্জারি হবে। সরকার সদয় হয়ে এই হাসপাতালগুলো সেট করেছেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে অতি সহজে মা বাবা কাছের কোনো সরকারি হাসপাতালে চিকিৎসাগুলো নিতে পারবেন। কিছু জটিল অসুখ আছে যে অসুখগুলোর জন্য সুপার স্পেশালিটি অনেক বড় হাসপাতালের প্রয়োজন হয়, অনেক বেশি যত্নবান হবার মতো ব্যাপার আছে, সেসব জায়গায় যেতেই হবে। আমরা এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে স্যার বিস্তারিত জানবো অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার স্যারের কাছে। তবে একজন দর্শক আছে, ফোনটি নিয়ে আসবো আলোচনায়। কে আছে দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। দুঃখিত দর্শক, আপনার সংযোগটি বিচ্ছেদ হয়ে গেছে, আপনি আরেকটি বার চেষ্টা করুন। স্যার, আমরা যেমনটি বলছিলাম, এই যে এত ধরনের জটিলতা, বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিনের কথা বলছিল স্যার, যে সার্জারির ভূমিকা অনেক ক্ষেত্রে আছে, কিন্তু তবে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা মেডিসিনের মাধ্যমে বা কনভেনশনাল ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো সুস্থ করা সম্ভব। আমি একটু আপনার কাছে জানতে চাই এই বিষয়গুলো, যে আসলে হার্টের চিকিৎসা মানে কি সার্জারি? না স্যার, একটু ক্লু দিয়ে দিলেন আমাদের কোথায়। বিধাতার অপার অনুগ্রহে কিছু কিছু হার্টের বাচ্চাদের রোগ, শুধু বাচ্চাদের না, আমার আপনার সবারই জন্মের প্রথম অবস্থায় আমাদের হার্টে ফুটো থাকতো বা থাকার একটা অবস্থা ছিল, সেটা বন্ধ হয়ে যায়। টাইমিংয়ের ব্যাপার, কারো একটু দেরি থেকে তো কারো একটু আগে হয়ে যায়, যেটা আমরা পিএফও বলি। এখন এই পিএফও নিয়ে আসলে আমরা দুর্বলতায় পড়ি। এই পিএফও নিয়ে আমাদের কাছে যে কত ইকো আসে, মারা ঘর্মাক্ত হয়ে, আমাদের অভিভাবকরা ঘর্মাক্ত হয়ে আসেন, স্যার আমার বাচ্চাকে হার্টে ফুটো আছে, এটা কি ভালো হবে না কোনো দিন? এবং অনেকেই আবার যখন শনাক্ত হয় না, আপনি ভালো হয়ে যায় তা জানতেও পারেন না। আচ্ছা, হ্যাঁ, তো এই আবিষ্কার হয়তো অন্য একটা রোগ দেখার জন্য যখন আমরা ইকো করি বা একটা পরীক্ষা করতে যাই যখন রোগী, তখন পিএফওটা ধরা পড়ে। এটা একটা বলা যায় অ্যাক্সিডেন্টলি। তো সুতরাং পিএফও নিয়ে আর দুর্ভাবনা করা যাবে না, যদি না এই পিএফওটার সাথে হার্টের অন্যান্য জটিল রোগ থাকে, তখনই পিএফওটা হয়ে যাবে, সেই ঘুমন্ত আগ্রহীটা জাগ্রত হয়ে যাবে। তো সেজন্য পিএফও নিয়ে আমি সবাইকে বলবো, আদারওয়াইজ যদি কোনো রোগ না থাকে, পিএফও নিয়ে কোনো ঝামেলা নাই। আর স্যার ইঙ্গিত দিয়ে দিলেন ছোট ছোট ভিএসডি, এগুলি আমরা চোখেও দেখি না, অবশ্য ইকো তো ধরা পড়ে না, সেগুলো আপনি বন্ধ হয়ে যায়। ছোট ছোট ভিএসডি, ছোট এএসডি, সেটাও আমরা বলি একটা এএসডি যদি 7 বছরের নিচে পর্যন্ত ওয়েট করি আমরা, 7 মিলিমিটারের নিচে যদি হয় সাইজ, আমরা সহজে তাকে আমরা এই মা বাবাকে কোনো সার্জারি বা ইন্টারভেনশনের দুর্ভাবনায় ফেলতে চাই না, আমরা চাবো না। এরপরে একটা হচ্ছে মজার ব্যাপার যেটা বলি পিডিএ। এই পিডিএ যদি শনাক্ত করা যায় প্রথম 1 বা 2 দিনের মাথায়, তাহলে আমাদের যে একেবারে একটা পরিচিত একটা ওষুধ প্যারাসিটামল, সেটাতে চিকিৎসা করলে কিন্তু পিডিএটা বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে টাইমিংগুলি দেখেন, খুব ব্যাপার। এই যে একটা সুন্দর একটা সংযোগ থাকতে হবে। যিনি গাইনিকোলজি অবস্টেট্রিশিয়ান, তিনি রেফার করবেন সময়ের মতো একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে। এই পেডিয়াট্রিশিয়ানের ইকো মেশিন নিয়ে বাচ্চাকে দেখবে। প্রথম 3-4 দিনের মধ্যে যদি এটা হাত দেওয়া যায়, তাহলে পিডিটা বন্ধ হয়ে যায়। আর যদি হাত দিতে না পারেন, এই পিডিটা কিন্তু দুর্ভাবনার ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখেন সবই বললাম মেডিসিনের ব্যাপার। তার মানে মেইন কথা হলো খুব দ্রুত সময়ের মাঝে শনাক্তকরণের কোনো অল্টারনেটিভ খুবই অপশন দ্রুত নাই। এই ব্যাপার, বিশেষ করে পেডিকালজির ক্ষেত্রে, বাচ্চাদের হৃদরোগের ক্ষেত্রে কিন্তু এটা খুবই দ্রুত একটা ব্যাপার। এরপরে আসেন, আমরা ধরেন আমরা মেডিসিনও পাচ্ছি না আমরা, আর এটা তো আমরা কিন্তু আলাপ করছি জন্মগত হৃদরোগ, এর বাইরে কিন্তু একটা অ্যাকোয়ার্ড হৃদরোগগুলি আছে যেগুলি, আচ্ছা, হ্যাঁ, যেমন কাওয়াসাকি ডিজিজ, সেগুলিও কিন্তু ওষুধ দিয়ে ভালো হয়ে যায়। হ্যাঁ, এখন আসি আমরা আবার ফিরে আসি জন্মগত হৃদরোগের ব্যাপারে। যদি মনে করি ধরেন আমাদের মেডিসিন ভালো হলো না, তারপর কিন্তু আমাদের স্যারদের স্মরণাপন্ন হয়ে একটু পরেই আমাদের ডিভাইস রয়েছে। ডিভাইসের বাংলায় আমরা খুব প্রচলিত নাম ছিল বোতাম। এই বোতাম অথবা একটা আপনার একটা রিংয়ের মতো বলা হয়, এগুলি আমরা পরিয়ে দিতে পারি বাচ্চাদের, তাহলে ফুটোগুলি বন্ধ করা যায়, যেগুলি আয়ত্তের মধ্যে ফুটোগুলি, এবং দেখতে প্রেশার ঠিক আছে কিনা। এবং এগুলি যদি করা যায়, বাংলাদেশেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট স্যার বলেছেন যে বর্তমানে সরকারের যে উদ্যোগ সরকারি ইনস্টিটিউটগুলিতে এগুলি হচ্ছে, এবং সরকারের ব্যয় আপনি জানেন যে কর্পোরেট সার্ভিসের চেয়ে ব্যয় অনেক কম। এই যে আমাদের সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় হাসপাতালগুলোতে সার্ভিস দেয়া হচ্ছে, এবং আমরা সেই জায়গা থেকে কতটা উন্নত হতে পেরেছি, বা আপনারা সেটাকে কতটুকু আপগ্রেড পজিশনে বা বিশ্বমানের অবস্থানে নিয়ে যেতে পেরেছেন, আমরা এই প্রত্যেকটি বিষয় জানবো, দর্শকদের জানাবো। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার।
প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো নিয়ে, এবং একটু স্যার জানতে চাই যে একটা সময় পর্যন্ত কিন্তু ধারণা ছিল যে হার্টের অপারেশন মানেই পার্শ্ববর্তী দেশের প্রতি আস্থা রাখা, এবং সেখানে বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারি আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত নয়। আমরা কি ধারণাকে বদলাতে পেরেছি? ধন্যবাদ। সেলফ ডিপেন্ডেন্ট হবার মতো অনেক পদ্ধতিতে আমরা এগিয়ে এসেছি। এখন বাংলাদেশে ধরে নিতে পারি যে জন্মগত হৃদরোগের প্রায় 25,000 অপারেশন প্রয়োজন প্রতি বছরে। অ্যাট প্রেজেন্ট আমরা 4,500-এর মতো বাচ্চাকে অপারেশন করতে পারছি। একটা গুড নাম্বার ডিভাইস, বোতাম, রিং পরিয়ে জন্মগত হৃদরোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে। তাদের সংখ্যাটাও 10,000-এর কাছাকাছি চলে গেছে। এই যে বিশাল সাফল্য, এটি একদিনে আসে নাই, ধীরে ধীরে হয়েছে। অদূর ভবিষ্যতে এই সাফল্যের হার, এই সংযোগের হার, এই সুযোগের হার অনেক বাড়বে। আমি আগেই বলেছি, আরও 8টা মেডিকেল কলেজের শিশু রোগের চিকিৎসার পদ্ধতি, মেডিসিন, শিশু কার্ডিওলজি এবং সার্জারি, শিশু কার্ডিয়াক সার্জারি সেট আপ হচ্ছে। তাতে হবে কি, দেশে একটা বিশাল সংখ্যক রোগীর চিকিৎসা সুবিধাটা পাবে। বিদেশে যাওয়ার প্রবণতা অনেক কমেছে, আরও কমবে নিশ্চয়ই। এবং আমরা আশা রাখছি আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি, যারা এই অবস্থানটাকে একদম অনেকখানি পরিবর্তন করে আবার বিশ্বমানের দরবারে নিয়ে যাচ্ছেন। স্যার, একটু আপনার কাছে আসবো যে যাদের সার্জারি প্রয়োজন নেই, মেডিসিনই একমাত্র ভরসা এবং সারা জীবন মেডিসিন কন্টিনিউ করতে হবে, সেই সমস্ত শিশুরা আসলে কতটুকু ভালো থাকতে পারে এবং তাদের জীবনযাপনে বিশেষ কী কী ধরনের পরিবর্তন আনা জরুরি? হ্যাঁ, না, মেডিসিন অবশ্যই। এছাড়াও সার্জারি করার পরেও কিন্তু আমাদের একটা ভূমিকা থেকে দেয়। সার্জারি করার পরে কিন্তু সারা কিন্তু একটা অনেক সময় অনেক জটিল রোগ হয়, শুনে অবাক হবেন যে এই জটিল রোগের ক্ষেত্রে একটা স্টেজ সার্জারি করলে হয় না, আরেকটা সার্জারি করতে হয়। মাঝখানে যে উইন্ডো পিরিয়ডটা, এই যে বিরতি মাঝখানের, এখানে কি বাচ্চাগুলি কি উন্মুক্ত থাকবে, তারা অবরোধ থাকবে? নো, ওই সময় তারা আমাদের কেয়ারে থাকে। তখন আমরা তাদেরকে বলি নির্দিষ্ট সময় আনতে আমাদের ওষুধ খেয়ে থাকতে হয়, ওষুধগুলি বন্ধ করা যায় না। অনেকে একটু সিমটম কমে যায়, সিমটম কমে গেলে মনে করে যে আমি তো ভালো হয়ে গেছি। যেমন আমাদের বলি, ধরেন একটা পিপিএইচ এর রোগী বা আইসেনমেন্টের রোগী, তাদের অনেক সময় তাদের কিন্তু অক্সিজেন লেভেলটা একটু ভালো থাকে, একটা পিরিয়ড থাকে। অনেকে মনে করে তাদেরকে আমরা কিছু হাঁটার অবস্থা করে দিই, কিছু ওষুধ, নতুন ওষুধ আসছে, ফসফোডাইএস্টার ইনহিবিটর বলে, নতুন ধরনের ওষুধ, এগুলি খাওয়ার পরে দেখা যায় একটু ভালো বোধ করেন, তারা বন্ধ করে দেন। বন্ধ করা যাবে না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো কাজ করা যাবে না। আর ওষুধগুলি নিয়েও আমার কথা আছে, এর মধ্যে কিছু একটা ওষুধ আছে যেটা বললাম আমরা ভায়াগ্রা, এটা কিন্তু বাচ্চাদের ইউজ করে থাকি আমরা। আচ্ছা। এবং এটা অনেক ওষুধের দোকানদার তারা দেখে একটু বিস্মিত হয়, তারা মনে করেন এটা একটা বায়োলজিক্যাল ওষুধ। নো, এটা ছেড়ে দেন, ডাক্তার হাতে ছেড়ে দেন। আমাদের ওষুধের কম্পাউন্ডার যারা ফার্মাসিস্ট আছে, তারা যেন একটু অগ্রবর্তী হয়ে যেন এইসব কথা তো না বলেন, তাহলে জনমহলে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। একদমই তাই। আর একটু আরেকটা জিনিস বলে থাকি আমি, সেটা হলো যে আমরা তো করবোই, কিন্তু আমাদের তো প্রতিরোধ করার তো উপায় নেই। কারণ এই রোগটা বুঝতে পারছেন, একটা অংশ কিন্তু জটিল রোগের আক্রান্ত হয়, তাদের অনেকে ম্যানেজমেন্টের বাইরে চলে যায়। সেক্ষেত্রে যদি প্রতিরোধের ব্যাপারে বলি, যে আমাদের মেয়েদের কথা বলি, মায়েদের কথা বলি, আজকাল কিন্তু আমরা যারা সবাই ক্যারিয়ারিস্ট হয়ে যাচ্ছি, বেশ অনেক পড়াশোনার জন্য আমরা অনেক সময় ব্যয় করে ফেলি। তো এই যে সময়টা যদি 30-এর উপরে চলে যায়, এই সময় যদি কোনো মেয়ে যে গর্ভবতী হয়, তাদের বাচ্চাদের ডাউন সিনড্রোম নামে একটা রোগের সৃষ্টি হয়ে থাকে। ডাউন সিনড্রোমের রোগীদের আবার জন্মগত হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরও নতুন যে গবেষণা আসছে, সেগুলো আর্সেনিক প্রবণ এলাকায় যদি মারা আর্সেনিক সেবন করে থাকেন এবং আর্সেনিক যুক্ত পানি খেয়ে থাকেন, তাদের বাচ্চাদের কিন্তু এই ধরনের রোগ হতে পারে। তাহলে আমাদের ওষুধ খাওয়ার পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থার দিকে কিন্তু নজর দিতে হবে আমাদের। আর ওষুধগুলি যেটা হলো, যেমন আমরা ইকোস্প্রিন, এসডি ডিভাইস ক্লোজের পরে ইকোস্প্রিন একটা ওষুধ দিয়ে থাকি 6 মাস। ইকোস্প্রিন কিন্তু বড়দের রক্ত গলানোর কাজে ব্যবহার হয়ে থাকে। বিভ্রান্ত হবেন না, এটা বাচ্চার ডিভাইসটাকে সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং ডাক্তাররা যা বলবেন আমাদের উপর বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন।
একটা সময় ছিল অসন্তোষ ছিল, কিন্তু ডাক্তার কিন্তু এখন পেশেন্ট ফ্রেন্ডলি হচ্ছে। কারণ আমরা তো মিডিয়া বলেন, এই কাগজপত্র সংবাদপত্র সবকিছু বলেন, আমাদেরকে কিন্তু অনুবর্তী করছে, সারা পৃথিবীকে এই অনুবর্তী করছে যে আমরা সুশৃঙ্খল হতে হবে। বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে সুশৃঙ্খল হয়ে জনগণের প্রতি অনুগত হয়ে এবং একটি জনবান্ধব পরিবেশ তৈরি করে মানে মানুষকে যেন মানুষের দোরগোড়ায় যেন আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারি, এটা যেমন আমাদের আগামী দিনের লক্ষ্য হতে পারে। একদমই তাই, একদম লাস্ট প্রান্তে চলে এসেছি স্যার। আপনার কাছে জানতে চাই যে ছাত্র চমৎকারভাবে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বললেন, আমাদের আসলে কি করণীয় একদম শেষ প্রান্তে ছোট্ট করে জানবো। মানুষের কাছে পৌঁছাতে হবে। আজ নিউজ 24 আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, বোঝার চেষ্টা করছেন। ভীত হবেন না, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করবার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। কেমন পরামর্শ হতে পারে? আমি প্রথমেই বলেছি, একটা থানা লেভেলের থেকে জেলা লেভেল, জেলা লেভেল থেকে বিভিন্ন মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজগুলোর বেশিরভাগ জায়গায় কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, পিডিয়াট্রিক কার্ডিওলজির বিভাগ আছে, অদূর ভবিষ্যতে কার্ডিয়াক সার্জারি বিভাগও চালু হবে। সেন্ট্রালি ঢাকা ছাড়াও চিটাগাং এবং খুলনাতেও পিডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি করবার মতো ব্যবস্থা আছে। আপনারা সুযোগ গ্রহণ করবেন, অবহেলা করবেন না। কারো পরামর্শে ভূতে ধরেছে, এমনি এমনি ভালো হয়ে যাবে, এরকমের কথার উপরে বিশ্বাস রাখবেন না। দয়া করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমরা সার্জনরা যতটুকু করতে পারবো, তারপরেও কিছু কথা আছে, সেটি হলো পরামর্শ গ্রহণ করবার জন্য আমরা যেখানে যতটুকু উপদেশ দিব মেনে চলবেন। একদমই তাই। এবং পাশাপাশি স্যার, শুধুমাত্র অপারেশন করে ফেললাম বা মেডিসিন খেলাম, কিন্তু জীবনযাপন পদ্ধতিতে কোনো পরিবর্তন আনলাম না, হ্যাভি ফুড, জাঙ্ক ফুড খেলাম, এগুলো তো অবশ্যই ক্ষতির কারণ। তো এই জায়গা থেকে অবশ্যই আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি এবং অভিভাবকের সচেতনতার বিকল্প কিছু নেই। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিজেরা একটুখানি সচেতন হই। গর্ভাবস্থায় প্রত্যেকটি মা যদি সচেতন হয়, অনাগত সন্তানটি সুরক্ষিত থাকছে কিনা সেই বিষয়টি নিয়ে যদি একটু আমরা সচেতন হতে পারি, তবেই একটি সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দিতে পারি এবং সেক্ষেত্রে শিশুদের জন্মগত কিংবা জন্ম পরবর্তী হৃদরোগে আক্রান্তের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।